আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাই। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়ে ষষ্ঠ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি তোমাদের বইয়ের 72 পৃষ্ঠার নাম্বারে রয়েছে। তো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, তাই না? তো ইলেকট্রন আসক্তি কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে পরমাণুর মাঝে নিউক্লিয়াসে থাকা প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে, এরকম একটা আকর্ষণ বল কাজ করার রিলেটিভ কিছু একটা হবে, অথবা কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। এই যে গ্রহণ করতে চাওয়ার যে প্রবণতাটা, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো এরকম কিছু একটা হওয়ার কথা, তাই না? তো আশা করি ইলেকট্রন আসক্তি জিনিসটা কি সেটা তোমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তো ইলেকট্রন আসক্তি জিনিসটা বুঝতে হলে তোমাদের একটা উদাহরণ আমি দেই, সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি দেই, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব। ক্লোরিন হচ্ছে 17। তো ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 10টা 17টা। তো এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা কয়টা রয়েছে? প্রোটন সংখ্যা রয়েছে 17টা, এবং ইলেকট্রন সংখ্যা কতটি রয়েছে? ইলেকট্রন সংখ্যাও কিন্তু 17টা রয়েছে, তাই না? তাহলে এটার যদি আমরা চিত্রটা আঁকি, তাহলে সেই ক্ষেত্রে দেখব ক্লোরিনের নিউক্লিয়াসে বাইরে শক্তিস্তর রয়েছে কয়টা? 3টা শক্তিস্তর রয়েছে। তো প্রথম শক্তিস্তরে 2টা, দ্বিতীয় শক্তিস্তরে 8টা, এবং তৃতীয় শক্তিস্তরে 7টা 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন হলেই কিন্তু ক্লোরিন কিন্তু স্থিতিশীলতা অর্জন করত, তাই না? তো আমরা জানি যে কোনো মৌল স্থিতিশীলতা অর্জন করার জন্য ইলেকট্রন হয় ত্যাগ করে অথবা গ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সে গ্রহণ করতে চাইবে, তাই না? তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কিন্তু রয়েছে। তাহলে ক্লোরিন স্বাভাবিক অবস্থায় এরকম রয়েছে। তো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন প্লাস ই মাইনাস, ঠিক আছে? তো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হবে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে এই যে বাইরে থেকে কিন্তু একটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে, গ্রহণ করে এই যে এটা হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করছে, ঠিক আছে? এই এক্স দ্বারা হচ্ছে নতুন একটা ইলেকট্রন গ্রহণ করা বোঝাইছে। তাহলে ক্লোরিন স্বাভাবিক অবস্থায় ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এমনি এমনি তো ক্লোরিনের মাঝে একটা ইলেকট্রন প্রবেশ করাই দিতে পারি না। ক্লোরিন তো একটা কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে যদি আমরা কোনো ইলেকট্রন প্রবেশ করাতে চাই, সেই ক্ষেত্রে তো আমাদের শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। কি প্রয়োগ করতেছে? শক্তি। তাহলে এই যে শক্তি প্রয়োগ করতে হয়েছে, এই শক্তিটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই শক্তির পরিমাণটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু শক্তি প্রয়োগ করার পাশাপাশি কিন্তু শক্তি কিন্তু ত্যাগও করে দিতেছে। শক্তি ত্যাগ করতেছে। কেন ত্যাগ করতেছে? কারণ এই যে নতুন একটা ইলেকট্রন যখন ক্লোরিনের কক্ষপথে প্রবেশ করানো হলো, এখন কিন্তু শক্তি নির্গত হবে। তো এই যে শক্তি নির্গত হয়েছে, এটাও কিন্তু ইলেকট্রন আসক্তি পরিমাণ। তো এই ক্ষেত্রে ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করছে, সেই ক্ষেত্রে কি হয়েছে? শক্তি নির্গত হয়েছে, শক্তি নির্গত। আর এই শক্তি নির্গত হওয়ার পরিমাণটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে কিন্তু পরিণত হয়েছে, ক্লোরাইডে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো ইলেকট্রন যে গ্রহণ করতেছে, তার মানে কি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে কোনো একটি মৌল বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর আয়নীকরণ শক্তির বেলায় আমরা লক্ষ্য করছি যে কোনো একটা মৌল বা কোনো একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হবে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির বেলায় ধনাত্মক আয়নে পরিণত হয়, কিন্তু ইলেকট্রন আসক্তির বেলায় কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হইতেছে। তো ঋণাত্মক আয়ন হলেই সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তি কিন্তু আরেকভাবেও কাজ করে। সেটা কিভাবে কাজ করে? এই যে নিউক্লিয়াস থেকে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কি করে? আকর্ষণ করে নিজের দিকে। এই যে ইলেকট্রনগুলো যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বল কাজ করতেছে না, এই আকর্ষণ বল কাজ করাটাও কিন্তু ইলেকট্রন আসক্তির উদাহরণ। বুঝতে পারছি? কারণ নিউক্লিয়াস যদি ইলেকট্রনকে আকর্ষণ না করতো, তাদের ভিতরে যদি আকর্ষণ না থাকতো, তাহলে তো ইলেকট্রনগুলো উড়ে উড়ে হারায় যেত। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, আর ইলেকট্রনকে যেহেতু নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, তার মানে কি এটা ইলেকট্রন আসক্তি।
তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম। ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কীরকম হবে? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হচ্ছে এরকম যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে এই যে এই শেষ শক্তি স্তরে যখন ইলেকট্রন একটা প্রবেশ করা হলো সেই ক্ষেত্রে তো যে শক্তির প্রয়োজন হয়েছে বা শক্তি নির্গত হয়েছে সেটার পরিমাণই হচ্ছে ইলেকট্রন আসক্তি। বোঝা গেছে? তাহলে যেই ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করাতে বেশি শক্তির প্রয়োজন হবে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন আসক্তির মানটা কী হবে? বেশি হবে। এবং যেই ক্ষেত্রে খুব সহজেই ইলেকট্রন প্রবেশ করানো যাবে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন আসক্তির মানটা কম হবে। বুঝাতে পারছি? যে এই যে এই ইলেকট্রনটা যখন তুমি সহজে প্রবেশ করাতে পারবে কোনো একটা পদার্থে বা কোনো একটা মৌলে, তুমি যখন সহজে ইলেকট্রনটা প্রবেশ করাতে পারবে সেই ক্ষেত্রে সেটা ইলেকট্রন আসক্তির পরিমাণটা কিন্তু কম হবে। আবার যেই মৌলে তুমি ইলেকট্রন প্রবেশ করাতে বেশি শক্তির প্রয়োজন হইতেছে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেশি। বুঝাতে পারছি? তো এই ক্ষেত্রে একটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে তোমরা আরও ইজিলি এই কথাটা বুঝতে পারবে। সেটা হচ্ছে এরকম, এটা তো হয়ে গেছে। আমি যদি দ্বিতীয় পর্যায়ের দুইটা মৌল নিই, দ্বিতীয় পর্যায়ে দুইটা মৌল লিথিয়াম নিলাম আর বেরিলিয়াম নিলাম। লিথিয়াম 3, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s অন, এবং বেরিলিয়াম হচ্ছে 5, বেরিলিয়াম 5। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p অন। তাহলে এটা প্রোটন সংখ্যা কয়টা রয়েছে আমরা লিখে ফেলি। প্রোটন রয়েছে 3টা, ইলেকট্রন রয়েছে 3টা। এই ক্ষেত্রে প্রোটন রয়েছে 5টা এবং ইলেকট্রন রয়েছে 5টা। শক্তিস্তর সংখ্যা 2টা। ঠিক আছে? তো আমরা লিথিয়ামের চিত্রটা যদি আঁকি তাহলে সেই ক্ষেত্রে একটা কক্ষপথ হবে এবং 2টা কক্ষপথ। একটু বড় হবে এটা। লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি তার চিত্রটা আঁকাই তাহলে সেই চিত্রটা দেখব সেই কিন্তু 2টা শক্তিস্তর রয়েছে। তার কয়টা শক্তিস্তর রয়েছে? এটা হচ্ছে লিথিয়াম গ্যাসীয় অবস্থায়। মনে রাখবে গ্যাসীয় অবস্থায়, হ্যাঁ, লিকুইড অবস্থায় না, কঠিন অবস্থায় না, গ্যাসীয় অবস্থায়। আর বেরিলিয়ামের চিত্রটা যদি আঁকি তাহলে একটা কক্ষপথ 2টা কক্ষপথ, বেরিলিয়াম গ্যাসীয় অবস্থায়। তাহলে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের আকার ছোট, কারণ পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে আসে। তো এবার বোঝো ছোট হওয়ার কারণ তো তোমরা জানো যে পারমাণবিক ব্যাসার্ধ কেন কম হয়, এই সম্পর্কে তোমাদের ভিডিও দিয়ে ফেলেছি। আশা করি এটা নিয়ে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন রয়েছে এবং শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন রয়েছে। বেরিলিয়ামের প্রথম কক্ষপথে 2টা এবং শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। 1 2 3টা ইলেকট্রন রয়েছে। এখন এর প্রোটন সংখ্যা, লিথিয়ামের প্রোটন সংখ্যা 3টা এবং ইলেকট্রন সংখ্যা 3টি। বেরিলিয়ামের প্রোটন সংখ্যা 5টি এবং ইলেকট্রন সংখ্যা 5টি। তাহলে 5টা ইলেকট্রনকে 5টা প্রোটন বেশি শক্তিতে আকর্ষণ করার কারণে তার পারমাণবিক ব্যাসার্ধটা কমে গেছে। এবং লিথিয়ামের ক্ষেত্রে 3টা ইলেকট্রনকে 3টা প্রোটন আকর্ষণ করার কারণে তার পারমাণবিক ব্যাসার্ধটা বেরিলিয়ামের থেকে ব্রোনের থেকে বেশি বড়, তাই না? তো পারমাণবিক ব্যাসার্ধটা এটার বড়, এটার ছোট। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে এটা এরকম। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কার বেশি বলো তো? বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু বাড়ে। বাম দিক থেকে যখন ডান দিকে যাবে এখন তার ইলেকট্রন আসক্তির মান কী হবে? বাড়বে। এবং উপর থেকে নিচে গেলে কমে। এটা মনে রাখবা, হ্যাঁ? তো বাম থেকে ডান দিয়ে গেছে, তার মানে বাম দিক থেকে ডান দিয়ে গেলে ব্রোনের ইলেকট্রন আসক্তির মানটা কি বেশি। কেন বেশি? কারণ এই যে এই শক্তি স্তরে, শেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন রয়েছে এবং 1টা ইলেকট্রন থাকায় তার পারমাণবিক ব্যাসার্ধটা বেশি। পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় এই যে এইখান থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু বড়। এবং এটার শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকায় নিউক্লিয়াসের দিকে বেশি শক্তিতে আকর্ষিত হয়েছে এবং এটার ব্যাসার্ধটা কিন্তু একটু কম, মানে একটু দূরত্বটা একটু কম। তাহলে এইটার যদি দূরত্ব কম, এটা যদি দূরত্ব বেশি হয় তাহলে কি লক্ষ্য করবে তুমি? ধরো তুমি একটা চুম্বক নিলে এবং একটা নির্দিষ্ট দূরত্বে একই শক্তি সম্পন্ন চুম্বক রাখলে এবং আরেকটা নির্দিষ্ট দূরত্বে একই শক্তি সম্পন্ন আরেকটা চুম্বক রাখলে, তাহলে তুমি যদি বলা হয় যে এই চুম্বকটাকে আকর্ষণ যে করবে, প্রথম চুম্বকটাকে বেশি শক্তিতে আকর্ষণ করবে না দ্বিতীয় চুম্বকটাকে বেশি শক্তিতে আকর্ষণ করবে, তুমি অবভিয়াসলি বলবে যে স্যার প্রথম চুম্বকটাকে বেশি শক্তিতে আকর্ষণ করবে। কেন? কারণ প্রথম চুম্বকটা কাছে আছে,
কাছে থাকলে বেশি শক্তিতে আকর্ষণ হবে এবং দূরে থাকার কারণে দ্বিতীয় চুম্বকটাকে কম শক্তিতে আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ থাকতেছে কিন্তু কম থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে এর পারমাণবিক ব্যাসার্ধটা যেহেতু বেশি, এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা তাহলে বেশি, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি হলে এই যে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন আসক্তিটা কিন্তু কম। এবং ব্রোনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে তার পারমাণবিক ব্যাসার্ধটা কম এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কম, তাহলে কম থাকলে এটার ভিতরে আকর্ষণ বলটা বেশি কাজ করতেছে। বোঝা গেছে? এখন তুমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করাও, একটা ইলেকট্রন কি করাবা? গ্রহণ করাবা, তাহলে এই যে বেশি এই এই যে এই ইলেকট্রনটা গ্রহণ করানোর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করবো জানো? এই ইলেকট্রনটাকে যখন আমরা গ্রহণ করাবো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা যেহেতু দূরে রয়েছে তাহলে এদের ভিতরে আকর্ষণ বলটা কম। তাহলে আকর্ষণ বল যদি কম থাকে তাহলে আমরা বাইরে থেকে হালকা শক্তিতে মানে খুব কম শক্তি দিয়ে কিন্তু ইলেকট্রনটাকে আমরা প্রবেশ করাই দিতে পারবো। এবং এইটার যেহেতু পারমাণবিক ব্যাসার্ধটা কম সেহেতু ইলেকট্রনগুলো কাছাকাছি অবস্থানে রয়েছে, তাহলে কাছাকাছি অবস্থায় বেশি শক্তিতে আকর্ষিত হয়েছে। তাহলে বেশি শক্তিতে যদি আকর্ষিত হয়ে থাকে তাদের মাঝে যদি বাইরে থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে আসি, আমি বাইরে থেকে যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই সেই ক্ষেত্রে আমাকে এই প্রবেশ করানোর ক্ষেত্রে মানে এই ইলেকট্রনটা প্রবেশ করানোর ক্ষেত্রে কি করতে হবে? লিথিয়ামের তুলনায় বেশি শক্তি প্রয়োগ কিন্তু করতে হবে। তাহলে বেশি শক্তি যখন আমি প্রয়োগ করব তখনকার আমি ব্রোনের মাঝে একটি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো। তাহলে এই ক্ষেত্রে শক্তি লাগতেছে কম, এই ক্ষেত্রে শক্তি লাগতেছে বেশি। তাহলে বেশি শক্তি লাগলে সেইটার ইলেকট্রন আসক্তির মানটা বেশি হইতেছে। তাহলে এই ক্ষেত্রে কম শক্তিতে ইলেকট্রন যেহেতু আমরা প্রবেশ করাতে পারতেছি তাহলে এটার ইলেকট্রন আসক্তিটা কম। বোঝা গেছে? তো একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তির মানটা বাড়ে। আশা করি এটা দ্বারা তোমরা বুঝতে পারছো, আর উদাহরণ দিলাম না। তো এই ক্ষেত্রেও একটা মানে ভিন্নতা রয়েছে, মানে ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা ইলেকট্রন বিন্যাসের শেষ অরবিটালে যদি অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণ থাকে সেটা অধিক স্থিতিশীল, তাহলে সেটার ক্ষেত্রে স্থিতিশীলতার পরিমাণটা কিন্তু ভিন্ন হয়। যেমন তুমি যদি এই ক্ষেত্রে 2 নম্বর পর্যায়ে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে নাইট্রোজেন 7, তাহলে 1s2 2s2 2p 4 3। তাহলে এই যে শেষ অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? 3টি। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তাহলে এই ক্ষেত্রে আছে কয়টা? 3টা। তাহলে শেষ অরবিটালে পি অরবিটালে ইলেকট্রন অর্ধপূর্ণ। তাহলে অর্ধপূর্ণ হলে কি? এটা অধিক স্থিতিশীলতা অর্জন করে। তাহলে অধিক স্থিতিশীলতা অর্জন করা মানে কি? সে ইলেকট্রন ত্যাগ করতেও চাইবে না, গ্রহণ করতেও চাইবে না। তাহলে ত্যাগ করতে চাইতেছে না, গ্রহণ করতে চাইতেছে না। ইলেকট্রন আসক্তির বেলায় আমরা লক্ষ্য করি যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, তাই না? তো নাইট্রোজেন কি করতেছে যে ইলেকট্রন দিবও না আমি নিবও না। তাহলে এরকম একটা ভিন্ন ধর্মী তার ভিতরে কাজ করতেছে, কারণ সে স্থিতিশীলতা, সে যদি ইলেকট্রন গ্রহণ করে সেই ক্ষেত্রে তার স্থিতিশীলতা সে হারিয়ে ফেলবে, এবং সে যদি ত্যাগও করে সেই ক্ষেত্রেও তার স্থিতিশীলতা সে হারিয়ে ফেলবে। সে চায় না যে তার স্থিতিশীলতা হারিয়ে ফেলি, এই জন্য সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তার ভিতরে কম। তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যদি সে কম দেখায় তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তিটা তাহলে কম হইতেছে। বুঝাইতে পারছি? তো ব্যতিক্রমও আছে, তো আগে স্বাভাবিকটা আমরা বুঝি। তো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। তো ইলেকট্রন আসক্তি সম্পর্কে তোমরা যদি এক লাইনে মাথায় রাখতে চাও যে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে হবে যে আমরা জানি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলেই ইলেকট্রন আসক্তির মানটা কমে। তুমি জাস্ট এই কথাটা মাথায় রাখো যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলেই ইলেকট্রন আসক্তির মানটা কমে, তাহলে তোমাদের আর কিছু জানা লাগবে না। তাহলে কথাটা কি? কথাটা হচ্ছে তাহলে এই কথাটা যদি আমরা মাথায় আনতে পারি তাহলে ইলেকট্রন আসক্তি আমাদের কাছে একেবারেই যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমবে। তাহলে দেখো আগের পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতেছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে ইলেকট্রন আসক্তি কি হয়? বাড়ে। এবং একই গ্রুপের উপর থেকে নিচে আসার সঙ্গে সঙ্গে দেখতেছি পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তেছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে কি হয়? ইলেকট্রন আসক্তি কমে। আশা করি বুঝতে পারছি। তো আমরা তো প্রথম উদাহরণটা দেখলাম যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেল কেন পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং ইলেকট্রন আসক্তি বাড়ে। এবার আমরা একই গ্রুপের ক্ষেত্রে লক্ষ্য করব যে একই গ্রুপের উপর থেকে নিচে আসার সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং ইলেকট্রন আসক্তি কমে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি লিথিয়ামেরটা যদি দেখি, আবার লিথিয়ামেরটাই দেখব। দেখো লিথিয়াম 3, তাহলে 1s2 2s1, এবং সোডিয়ামের
11, তাহলে Na সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। তাহলে এটার প্রোটন সংখ্যা কয়টি? প্রোটন সংখ্যা হচ্ছে 3টি, ইলেকট্রন সংখ্যা 3টি। আর এটার প্রোটন সংখ্যা কয়টি? এটার প্রোটন সংখ্যা হচ্ছে 11টি এবং ইলেকট্রন সংখ্যা 11টি। এটার কক্ষপথ হচ্ছে শক্তি স্তর। এটা শক্তি স্তর কয়টা? 2টা, এবং এটা শক্তি স্তর হচ্ছে 3টা। ঠিক আছে? তাহলে আমরা জানি যে শক্তি স্তর বৃদ্ধি পেলেই তো পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাই না? তাহলে লিথিয়ামের চিত্রটা যদি আমরা দেখি, তাহলে লিথিয়াম একটা শক্তি স্তর, 2টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1টা। এটা হচ্ছে লিথিয়াম। এরপরে হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম 3টা শক্তি স্তরে 1 2 3। প্রথমে 2টা ইলেকট্রন, পরে 1 2 3 4 5 6 7 8 এবং শেষে একটা ইলেকট্রন। এটা কি? এটা হচ্ছে সোডিয়াম গ্যাসীয় অবস্থা। হ্যাঁ, তো লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের তুলনায় ছোট। আমরা চিত্র দ্বারাই বুঝতে পারতেছি, তাই না? কারণ এটা 2টা শক্তি স্তর রয়েছে, এটা 3টে শক্তি স্তর রয়েছে। এখন 2টা শক্তি স্তর যেহেতু এটার, তাহলে এইটার ব্যাসার্ধটা এটার তুলনায় কম। তাহলে এটার তুলনায় কম হলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কম। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যদি দূরত্ব কম থাকে, তাহলে তাদের ভিতরে আকর্ষণ বলটা বেশি। ওই যে চুম্বকের উদাহরণ কিন্তু আমি দিয়েছিলাম, বুঝে নিও। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তার শেষ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের দূরত্ব কিন্তু লিথিয়ামের তুলনায় দূরে। তাহলে দূরে থাকলে কি হয়? তাদের ভিতরে আকর্ষণ বলটা কম হয়, তাই না? তো তাদের ভিতরে যদি আকর্ষণ বল কম হয়, তাহলে আমরা বাইরে থেকে যদি যে ইলেকট্রন যদি প্রবেশ করাই, তাহলে ইলেকট্রন খুব সহজেই কিন্তু আমরা প্রবেশ করাই দিতে পারবো। কম শক্তি লাগবে, কারণ এটার ভিতরে আকর্ষণ কম আছে, কম আকর্ষণভাবে ধরে রয়েছে। তাহলে বাইরে থেকে হালকা করে শক্তি দিলে আমরা একটা ইলেকট্রন প্রবেশ করাই দিতে পারবো। কিন্তু এইটার ভিতরে এটার আকর্ষণ বলটা কি? শেষ কক্ষপথের থেকে নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা সেটা কিন্তু বেশি। মানে যেটা পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু কম, সেহেতু তাদের ভিতরে আকর্ষণ বলটা সোডিয়ামের থেকে বেশি রয়েছে। তাহলে সোডিয়ামের থেকে যদি আকর্ষণ বলটা বেশি হয়, তাহলে আমরা কিন্তু বাইরে থেকে ইলেকট্রন প্রবেশ যে করাবো, সেই ক্ষেত্রে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বেশি শক্তি, এটা কম শক্তি। তাহলে বেশি শক্তি যদি প্রয়োগ করতে হয়, তাহলে এইটার ইলেকট্রন আসক্তিটা সোডিয়ামের থেকে বেশি হইতেছে। বুঝো? কারণ বেশি শক্তি প্রয়োগ করে যদি আমরা ইলেকট্রন ঢোকাইতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির পরিমাণটা লিথিয়ামের তাহলে বেশি থাকতেছে। আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? যে কম শক্তি প্রয়োগ করে কিন্তু নতুন একটা ইলেকট্রন প্রবেশ করাতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে এটার ইলেকট্রন আসক্তিটা অবশ্যই কম। তাহলে বুঝতে পারছি যে কেন ইলেকট্রন আসক্তি এটার বেশি, এটার কম। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে ইলেকট্রন আসক্তির মানটা কমতে থাকে, কারণ একই গ্রুপ উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে। তো আশা করি ইলেকট্রন আসক্তি সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা দিতে পারছি। তো আমি আজকে মূলত একেবারে আমরা এমনি সাধারণভাবে যেই ভাষাগুলো বুঝি, সেই ভাষা অনুযায়ী আমি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি। ক্লাসটা একেবারে গুছানো হয় নাই, যার দ্বারা তোমাদের হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে। কিন্তু আমি চাইছি যে তোমরা আগে ফিল করো যে ইলেকট্রন আসক্তিটা কী। আমি সেভাবে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা ব্যতিক্রমও কিন্তু লক্ষ্য করি, তাই না? ব্যতিক্রম কি? যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তো ইলেকট্রন আসক্তির মানটা বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে যেই আমরা কি দেখছিলাম যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে আমরা দেখছিলাম যে তার শেষ অরবিটালে ইলেকট্রন অর্ধপূর্ণ রয়েছে। তাহলে ইলেকট্রন অর্ধপূর্ণ থাকলে সেটা তো স্থিতিশীলতা অর্জন করছে, আর ইলেকট্রন স্থিতিশীলতা অর্জন থাকলে সেই ইলেকট্রন ত্যাগও করতে চায় না, গ্রহণও করতে চায় না। সেই ক্ষেত্রে তার ইলেকট্রন আসক্তির মানটা কম থাকে। আরও একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। একই গ্রুপ ভিত্তিক ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্লোরিনের অবস্থান ক্লোরিনের থেকে উপরে। তো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে বেশি হওয়ার কথা, কারণ তার পারমাণবিক ব্যাসার্ধটা কম। ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ তো কম, তাহলে সেই অনুযায়ী ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়ার কথা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভিন্নতা দেখি। তো পরবর্তী কোনো ক্লাসে আমি ইলেকট্রন আসক্তির ভিন্নতা সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা পেয়েছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক দিবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।